আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত বিষয়ের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো দেখো, থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষা তোমাদের 50 নম্বরের পূর্ণমান দেওয়া থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, যদি তোমরা এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলগুলোকে পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটি ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং এই পেইড কোর্সের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্ক রিভিশন, ওকে, এই সব কিছুর ভিডিও এবং পিডিএফগুলো পাবে। পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে অ্যাড ছাড়াই। তো দেখো, এই প্রশ্নপত্রের প্রথমে দেখো কি রয়েছে। 1 নম্বর থেকে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টির উত্তর লিখতে হবে। 1 × 10 = 10। তো এখানে কয়ের দাগে বলা হচ্ছে 7-এর 10কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। তো 7-এর 10 এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তো কীভাবে করতে হবে? এখানে দেওয়া আছে 7, নিচে হচ্ছে 10। তো 10কে 7টাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে তো 7কে যাবে না 10 দিয়ে, তো প্রথমে আমরা কী করবো, 0 দিলাম, তারপর দশমিক নেব। ঠিক আছে, দশমিক দিয়ে আমরা এখানে একটা 0 নিচ্ছি। এবার কত দেবো? 7 দিয়ে। তো 7 10-এ কত হবে? 70 হয়ে গেল। সুতরাং কত হচ্ছে আমাদের? 0.7। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো দেখো 7 একে যদি আমরা ভগ্নাংশে পরিণত করলে কী করছে, 7/10 = 0.7। এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ এটা উত্তর হবে আমাদের। পরের দেখা হচ্ছে 0.1 এবং 0.01 এর মধ্যে বৃহত্তম কোনটা সেটা নির্ণয় করতে হবে। এখানে 0.1, এখানে দশমিকের পরে 1 আছে, এখানে দশমিকের পর 0 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বড়। ঠিক আছে, পরের প্রশ্ন গয়ের দাগে 3-এর বর্গ আর 4-এর বর্গ সমান কত এর বর্গ। তো 3-এর বর্গ আর 4-এর বর্গ এই মাঝখানে যোগ দেওয়া আছে। 3-এর বর্গ মানে কত? 3-এর বর্গ মানে 3 × 3 = কত হয়? 3 × 3 9 হয়। তো 9 যোগ 4-এর বর্গ মানে 4 কত হবে? 16 হবে। তো 1 × 6 = 16। তো 16 আর 9 কত হয়? 25 হয়। 16 আর 9 25 হবে। তো এখানে বলা হয়েছে এই যে এটা সমান কত এর বর্গ। এই দুটোর যোগফল, এটা কার বর্গ, এটা কার বর্গ, এই দুটোর যোগফল কত পেলাম? 25 পেলাম। 25টা কার বর্গ? 25টা হচ্ছে 5-এর বর্গ। তাহলে আমাদের উত্তর কী লিখবো? 5। ঠিক আছে, উত্তরটা হবে, দেখো এখানে আমরা এটা করে নিয়েছি, 3-এর আর 4-এর বর্গটা এখানে করে যোগ করেছি, 25 পেয়েছি। অতএব 3-এর বর্গ প্লাস 4-এর বর্গ হচ্ছে কত? 5-এর বর্গ। এটা হচ্ছে আমাদের উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন দেখবো ঘয়ের দাগে। এখানে দেওয়া আছে, দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, বলা হচ্ছে একে স্থানীয় মানে বিস্তার করো। এটাকে স্থানীয় মানে যদি আমরা বিস্তার করি এভাবে লিখবো। প্রথমে এই যে 3-এর পরে 3টে সংখ্যা আছে, তো 3টে 0 বসবে। তারপর হচ্ছে 7, এখানে 0 আমরা এরপরে 0, 3টে 0 দেওয়া যেতে পারতো, 0 না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, 0 দেওয়ার দরকার নেই। 7-এর পরে একটা 0 আছে, তো 7-এর পরে আমরা দিলাম কি একটা 0। এরপর দেখো এই 9-এর নিচে আমরা দেবো 10, আর এই 8 4-এর নিচে হবে 100। ঠিক আছে, যেহেতু এখানে 4-এর ওকে আগে দুটো সংখ্যা রয়েছে তার জন্য। তো এইভাবে করতে হবে এটাকে। এরপর 3, 7, 8, 9 এই আর 0 দেওয়া আছে। এই অঙ্কগুলো দিয়ে বলা হচ্ছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা লিখতে হবে সবথেকে। তো সবথেকে ছোট সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে? এগুলোকে ছোটো থেকে বড় হিসেবে সাজাতে হবে। তো সবথেকে ছোটো তো 0, কিন্তু 0 প্রথমে বসালে তার কোনো দাম থাকে না। তো 0-এর পরে সবথেকে ছোটো হচ্ছে 3। তো প্রথমে আমাদের বসাতে হবে 3, তারপরে বসবে হচ্ছে 0, তারপরে হবে 7, তারপরে 8 হবে, তারপরে 9 হবে। ঠিক আছে, তো দেখো আমরা সেভাবে বসিয়েছি, প্রথমে হচ্ছে 3, তারপর 0, তারপর 7, 8, 9। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 3, 0, 7, 8, 9 এটা। এবার চয়ের দেখা হচ্ছে 16 সংখ্যাটির বর্গমূলের বর্গমূল কত। তো 16 সংখ্যাটির বর্গমূলের বর্গমূল, 16-র বর্গমূল কত? 16-র বর্গমূল হচ্ছে 4, 4 4-এ 16 হয়। আবার 4-এর বর্গমূল কত? 4-এর বর্গমূল হচ্ছে 2, 2 2 × 4 হয়। তাহলে 16 সংখ্যাটির বর্গমূলের বর্গমূল হচ্ছে 2 হবে। ঠিক আছে, এখান থেকে 16-র বর্গমূল হচ্ছে 4, আবার 4-এর বর্গমূল 2। তাহলে কী লিখবো? 16 সংখ্যাটির বর্গমূলের বর্গমূল হচ্ছে 2। এরপর 6-এর দাগে গোলক ও বৃত্তের পার্থক্য লেখো। তো গোলকের আয়তন থাকে কিন্তু বৃত্তের শুধু ক্ষেত্রফল থাকে। ঠিক আছে, গোলকের আয়তন থাকে কিন্তু বৃত্তের শুধুমাত্র ক্ষেত্রফল থাকে। বৃত্তের এটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল থাকে, বৃত্তের আয়তন থাকে না। বর্গীয় জোড়া হচ্ছে, এখানে বলা হচ্ছে বর্গীয় জোড়া থাকে লোক সংখ্যা ও সময়ের মধ্যে কিরূপ সম্পর্ক। তো লোক সংখ্যা ও সময়ের মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক থাকে। এবার ঝয়ের দাগে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যদি আমরা যে কোনো ত্রিভুজ অঙ্কন করি তার যে 3টি কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এই 3টি কোণের সমষ্টি হয় সবসময় 180 ডিগ্রি বা 2 সমকোণের সমান। ইঙ্গর দাগে একটি ত্রিভুজের সবচেয়ে কম কটি সূক্ষ্মকোণ থাকতে পারে। তো একটি ত্রিভুজের সবচেয়ে কম হচ্ছে 2টি সূক্ষ্মকোণ থাকতে পারে।
ঠিক আছে। যদি কোনো স্থূলকোণ হয়, ঠিক আছে, স্থূলকোণের তার দুটি কিন্তু সূক্ষ্মকোণ থাকবে। এরকম যদি ত্রিভুজটা হয় তবুও এই কোণটা, এই যে দুটি কোণ সবসময় সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে, সব থেকে বেশি দুটি সূক্ষ্মকোণ হতে পারে, তিনটি হবে না কখনোই। ছয়ের দাগে হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ ও একটি অপ্রকৃত ভগ্নাংশের যোগফল সর্বদা কীরূপ হবে? তো একটি প্রকৃত ভগ্নাংশ ও একটি অপ্রকৃত ভগ্নাংশের যোগফল সর্বদা অপ্রকৃত ভগ্নাংশ হবে। ওকে, একটি বর্গক্ষেত্রের বাহু 1 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে? তো একটি বর্গক্ষেত্রের বাহু যদি 1 সেমি হয় তার ক্ষেত্রফল কত হবে? 1 সেন্টিমিটার। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু, অর্থাৎ 1 গুণ 1 করলে কত হবে? একই হবে। সুতরাং এখানে ক্ষেত্রফল আমাদের একই হবে। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 10টি লিখতে হবে, প্রশ্নের মান 2 করে 10 × 20 নম্বর দেওয়া আছে এখানে। প্রথমে কয়ের দাগে যোগ করতে হবে, ঠিক আছে। এটাকে কীভাবে যোগ করবে? তো এখানে দেখো নিচের যে হরগুলো দুটোই হচ্ছে 4, তো নিচে আমরা 4টা লিখবো, আর উপরের যেহেতু হরগুলো সমান তাই আমরা এই 3 আর 1 যোগ করে দেবো, কত হবে? 4 হবে এখানে। এরপরে এই 4 আর 4 কেটে গেলে কত হবে? কিছুই থাকবে না, সমান সমান 1 হয়ে যাবে। ওকে, 1 উত্তর হবে আমাদের এখানে। 3 সেমি, 6 সেমি, 9 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি? যুক্তি দাও। তো এখানে 3 সেমি আর 6 সেমি কত হবে? 3 আর 6 হচ্ছে 9, এটা হচ্ছে 9। তো আমরা লিখবো দেখো ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়। সুতরাং 3 সেমি, 6 সেমি ও 9 সেমি বাহুর 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, যেহেতু ত্রিভুজের দুটি বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। অর্থাৎ এই যে 3 আর 6 এর যোগফল 9 এর থেকে বেশি হতে হবে, 10, 11 হতে হবে, তবেই গিয়ে। যদি এখানে 6 সেমি, এটা যদি 4 সেমি হতো, 6 আর 4 10 হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু 9 এর সমান হয়ে যাচ্ছে বা 9 এর থেকে যদি এই যোগফলটা কম হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে না। আমরা এটা লিখলাম না, হবে না। গয়ের দাগে স্থানীয় মানে বিস্তার করতে হবে এটাকে। তো এটাকে স্থানীয় মানে বিস্তার করলে কী হবে? 4-এর পরে 3টে সংখ্যা আছে, তো 3টে শূন্য হবে, তারপর যোগ দিয়ে 7-এর পরে 2টো সংখ্যা আছে, 2টো শূন্য হবে, 5-এর পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য, তারপর যোগ 3 হবে। এরকম করে এটাকে লিখতে হবে। ঘয়ের দাগে একটি বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে 12 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? তো একটি বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা? বৃত্তের বৃহত্তম জ্যা মানে হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে। আর বৃত্তের ব্যাস যদি 12 হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে অর্ধেক হবে, অর্থাৎ 6 সেন্টিমিটার হবে, ঠিক আছে, 6 সেন্টিমিটার হবে। তাহলে আমরা লিখবো একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। পুঙ্গর দাগে 2.5/6 একটি মিশ্র ভগ্নাংশকে সমতুল্য অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এটাকে আমরা কী করবো? অপ্রকৃত সমতুল্য অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তো তার জন্য এটাকে পূর্ণ ভাঙতে হবে। যে 6 দুগুণে 12 আর 12 আর 5 কত হয়? 17 হয়। তো 17টা বসবে উপরে, নিচে 6 আছে, 6টা নিচেই বসতে হবে। তো 17/6 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। নেক্সট 6-এর দাগে শঙ্কুর একটি বাস্তব উদাহরণ দাও। শঙ্কুর তল সংখ্যা কত? তো শঙ্কুর একটি বাস্তব উদাহরণ হলো গোলার চাল, তারপর হচ্ছে রাজমিস্ত্রি যে ওলং, সেগুলো হচ্ছে শঙ্কু আকৃতির শঙ্কুর বাস্তব উদাহরণ। আর শঙ্কুর তল কটা? শঙ্কুর তল হচ্ছে দুটি। শঙ্কুর দুটো তল, একটা হচ্ছে নিচের একটা তল থাকে আর একটা হচ্ছে উপরের তল একটা, ঠিক আছে, উপরের এই যে তলটা, ঠিক আছে, উপরের তল আর একটা নিচের তল, দুটি তল থাকে শঙ্কুর, ঠিক আছে। পরের প্রশ্ন 6-এর দাগে এখানে বলা যায় একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? একটি সমকোণী ত্রিভুজের একটা কোণের মান 40 ডিগ্রি দেওয়া যায়। সমকোণী মানে কি? কোণটা এরকম হবে, কোণটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে, এরকম কোণ। অর্থাৎ এটা সমকোণী বলতে এটা হচ্ছে, এটা 90 ডিগ্রি হবে সমকোণ, মানে 90 ডিগ্রি। আর একটা দেওয়া হচ্ছে 40 ডিগ্রি। যদি আমরা এটা 40 ডিগ্রি ধরি তাহলে এটা কত হবে? তাহলে এটা হবে কত? দুটি কোণের, এইটা 90 ডিগ্রি আর এটা এই দুটো সমষ্টি হচ্ছে কত? 90 ডিগ্রি। তার 40 থেকে এটা কত হবে? 50 হবে, ঠিক আছে, 50 ডিগ্রি হবে। তো দেখো আমরা এখানে অঙ্কটা করছি। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান হবে সমান সমান, একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হবে 90 থেকে 40 বিয়োগ, অর্থাৎ 50 ডিগ্রি। একটা হবে 90 ডিগ্রি, একটা হবে 50 ডিগ্রি। এটাকে কথায় লিখতে হবে, ঠিক আছে, এই জিনিসটাকে, এই যেটা দেওয়া আছে এখানে। তো আমরা কী লিখবো এটাকে কথা লেখার জন্য? দেখো প্রথমে তোমরা একক দশক হিসেবে লিখে নিতে পারো। যেমন এখানে দেখো, এটা যদি আমরা একক লিখি, দশক, এটা হবে শতক, এটা হচ্ছে হাজার, এটা হবে অযুত, এটা হবে লক্ষ, এটা হচ্ছে অযুত। তাহলে দেখো এটা আমরা 7টা কোথায় আছে? লক্ষ করে যাতে 7 লক্ষ, এটা 0 অযুত, আর 6,000, তো 7 লক্ষ 6,000 কত হবে? 439। তো 7 লক্ষ 6,439। তো প্রথমে তোমরা একক দশক লিখে তার নিচে নিচে এগুলোকে লিখে নিয়ে তারপর কিন্তু লিখতে পারো। 6-এর দাগে হচ্ছে ঘনকের কটি মাত্রা? তো ঘনকের মাত্রা হচ্ছে 3টি, একটা দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। 6-এর দাগে হচ্ছে 8টি পেনের দাম 32 টাকা হলে 5টি পেনের দাম কত? দেখো 8টি পেনের দাম 32 টাকা হলে 5টি পেনের দাম হবে
তো 8টি পেনের দাম 32 টাকা। একটি পেনের দাম আমরা বের করব। তো 32কে 8 দিয়ে ভাগ করব আর সেটাকে 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো 32কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 4 32 4 হয়, 4 গুণ 5 4 5 20, অর্থাৎ 20 টাকা হয়ে গেল 5টি পেনের দাম। পরেরটা হচ্ছে 3 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 4 5 20 নম্বর এখানে দেওয়া আছে। পরের দেখা হচ্ছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে 400 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? তো বর্গাকার পার্কে কী দেওয়া আছে? এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো ওই পার্কটির বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য মানে কি, তার ক্ষেত্রফলটার বর্গমূল বের করতে হবে। তো 400 বর্গমূল, 400 বর্গমূল হচ্ছে 20। 400 হচ্ছে 20 20 400 হয় 20, 20 গুণ 20 সমান 400, অর্থাৎ দুটোর মধ্যে একটা 20 পাবো। তো 20 মিটার পেলাম। তো এর যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 20 মিটার। এবার দেওয়া হচ্ছে শ্যামল 200 টাকা নিয়ে মেলায় গেল। সেখানে 40.50 টাকার খেলনা, 20 টাকার বাঁশি আর হচ্ছে 15 টাকার দিয়ে নাগরদোলা চললো। সে কত টাকা নিয়ে বাড়ি ফিরল? তো সে 200 টাকা নিয়ে গিয়েছিল আর এই টাকাগুলো সে খরচ করেছে। তো এগুলোকে আমরা যোগ করবো আগে, যেগুলো সে খরচ করেছিল সেখান থেকে 200 টাকা বিয়োগ করব। তো 200 বিয়োগ এই 40.50 যোগ 20 যোগ 15, এগুলো যোগ করব, বিয়োগ করব। ঠিক আছে, এটার থেকে আমরা এটা বিয়োগ করবো আর কি। তো 200 লিখলাম। এবার এই সবগুলো যোগ করলে কত হবে? 20 আর 15 30, 35 আর 40 কত হয়? 75.50। তো 75.50 থেকে 200 থেকে 75.50 আমরা বিয়োগ করব। বিয়োগফল কত হবে? 124.50। বিয়োগটা তোমরা করে দেখতে পারো। ঠিক আছে, এখানে 200 তলায় 75 হবে, 200 নিচে এখানে 75 লিখবে। 75 দশমিক হচ্ছে কত? 50। ওকে, তার ওপরে দুটো শূন্য দিতে হবে এখানে দশমিক দিয়ে। ঠিক আছে, যদি তোমরা বিয়োগ করো এটা শূন্য হবে। 5 আর 10, 5 আর 5 10, হাতে 1 আছে, 5 আর 1 6, 6 আর 4 10, হাতে 1 থাকে, 7 আর 1 8 আর 2 10। ঠিক আছে, আর এই এখন হাতে 1 আছে, 1 আর 1 2। তো কত হচ্ছে দেখো? 124.50 টাকা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা উত্তর লিখবো, অতএব শ্যামল 124.50 টাকা নিয়ে বাড়ি ফিরল। এটা উত্তর লিখবো আমরা। নেক্সট হচ্ছে দেখো গয়ের দাগে, একটি বইয়ের মোট 25 পৃষ্ঠা রয়েছে। এবার প্রতিটি পৃষ্ঠায় 18টি করে লাইন থাকলে, প্রতি লাইনে 12টি করে অক্ষর থাকলে বইটিতে মোট কতগুলি অক্ষর রয়েছে? বইটির মোট অক্ষর সংখ্যা ও প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা অপরিবর্তিত রেখে প্রতি লাইনে অক্ষর সংখ্যা 10 করলে মোট পৃষ্ঠা সংখ্যা কত হবে? দেখো বইটিতে মোট অক্ষর কত আছে, আমরা কী করব? 25টা বইটাতে পৃষ্ঠা আছে এবং লাইন, প্রতিটা পৃষ্ঠায় 18টা করে লাইন আছে, প্রতিটা লাইনে 12টা করে অক্ষর আছে। তাহলে অক্ষর কতগুলো আছে এই সবগুলোকে গুণ করতে হবে আমাদের। 25 গুণ 18 গুণ 12, গুণফলটা হচ্ছে 5440। তো 5440টি অক্ষর আছে আমাদের এই বইটাতে। গুণগুলো তোমরা করে দেখে নেবে। ঠিক আছে, এরপর দেখো বইটির মোট অক্ষর সংখ্যা ও প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা অপরিবর্তিত রেখে বইটিতে বলা হচ্ছে বইটিতে মোট অক্ষর সংখ্যা, অর্থাৎ অক্ষর এতগুলোই থাকবে, 5440 থাকবে এবং পৃষ্ঠার সংখ্যা এবং প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা, লাইনও কিন্তু সেম থাকবে। লাইন যা ছিল প্রতি পৃষ্ঠায় সেটা লাইন 18টা করে লাইন ছিল, 18টা করে লাইনই থাকবে। সেটা ঠিক রেখে যদি বলা হচ্ছে কি প্রতি লাইনে অক্ষর সংখ্যা 10 করলে, অক্ষর সংখ্যা প্রতি লাইনে কটা করে ছিল? 12টা করে ছিল। এখন অক্ষর সংখ্যা প্রতি লাইনে আমরা লাগবো 10টা করে। তাহলে প্রতি পৃষ্ঠায় শব্দ সংখ্যা কত হবে? তাহলে প্রতি পৃষ্ঠায় আমাদের শব্দ সংখ্যা হবে, কি করব? এখানে দেখো 18কে 10 দিয়ে আমরা গুণ করব, 180। ঠিক আছে, অতএব পৃষ্ঠা সংখ্যা হবে এই 180 দিয়ে আমরা এটাকে ভাগ করব, সমান সমান কত হচ্ছে? 30 হবে। ঠিক আছে, 30টি। তো প্রতি পৃষ্ঠা, অতএব পৃষ্ঠা সংখ্যা আমাদের হবে কত? 30টা। এর আগে আমাদের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? বইয়ে পৃষ্ঠা সংখ্যা ছিল 25টা, এখন পৃষ্ঠা সংখ্যা হবে 30টা। ঘয়ের দাগে 40 জন শ্রমিক গ্রামের একটি 8 কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি করতে সময় নেয় হচ্ছে কতদিন? 12 দিন। এবার রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে যদি 12 কিলোমিটার হয় এবং 6 দিনে তৈরি করতে হতো, তবে মোট কতজন শ্রমিকের প্রয়োজন হতো? দেখো এখানে কি বলা হয়েছে, আমরা এখানে একটা সমস্যা তৈরি করে নিচ্ছি। শ্রমিক সংখ্যা, রাস্তার দৈর্ঘ্য আর হচ্ছে সময়। তো এখানে 40 জন শ্রমিক 8 কিলোমিটার রাস্তা 12 দিনে তৈরি করে। ঠিক আছে, এই যে 40 জন শ্রমিক এখানে দেওয়া আছে, 40 জন শ্রমিক 8 কিলোমিটার রাস্তা তৈরি করা কত দিনে? 12 দিনে তৈরি করবে। এবার বলা হয়েছে এই যে 12 কিলোমিটার রাস্তা 6 দিনে তৈরি করতে হবে, তাহলে কতজন শ্রমিকের প্রয়োজন হবে?
ঠিক আছে, এখানে আমরা প্রথমে সমস্যাটা লিখব। শ্রমিকের সঙ্গে সময়ের, যে শ্রমিকের সঙ্গে সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ সময় যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কী হবে, কম শ্রমিকের প্রয়োজন হবে। আর এখানে রাস্তার সঙ্গে শ্রমিক সংখ্যার সরল সম্পর্ক, এই যে রাস্তার সঙ্গে শ্রমিকের সরল সম্পর্ক, যদি রাস্তা বেশি হয় শ্রমিকও এই রাস্তার সঙ্গে এই যে শ্রমিক, রাস্তা বেশি হলে কিন্তু শ্রমিক বেশি হবে, রাস্তা কম হলে শ্রমিক কম হবে, তাহলে সরল সম্পর্ক। এবার দেখো অতএব শ্রমিক সংখ্যা আমার নির্ণয় করব হচ্ছে এই যে শ্রমিক সংখ্যাটা নির্ণয় করব, অর্থাৎ 40 লিখলাম প্রথমে। এবার প্রথম যে আমরা এই সম্পর্কটা কী পেয়েছিলাম, এটা পেয়েছিলাম আমরা ব্যস্ত সরল সম্পর্ক, এই সম্পর্কটা, ঠিক আছে। তার জন্য এটা উপরে 12 যাবে, নিচে 8 চলে আসবে ব্যস্ত সরল হলে। এটা ব্যস্ত পেয়েছি, বিপরীত সম্পর্ক পেয়েছি, তো উপরে 12 হবে, নিচে থাকবে 6। এবার এটাকে কাটাকুটি করতে হবে। এই 6 দিয়ে যদি আমরা এই 12 কেটে 6 দুগুণে কত হবে, 6 দুগুণে এটা উপর হবে 2, এই 2 দিয়ে 8 টাকা যদি কাটি কত হবে 4 হবে, 4কে কেটে দিচ্ছি 3 দিয়ে, 3 4 12, সুতরাং এর কত হবে 3 4 12, 120 হচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 120 জন, তো 120 জন শ্রমিকের প্রয়োজন হবে। ওকে, অঙ্কন দাগে 8 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র ব্যাসার্ধ চিহ্নিত করো। তো 8 সেমি কি বলা হয়েছে, 8 সেমি ব্যাসযুক্ত, তো 8 সেমি ব্যাসযুক্ত বৃত্ত অঙ্কন করতে হবে, অর্থাৎ এখানে আমাদের কিন্তু ব্যাসার্ধটা তৈরি করে বের করে নিতে হবে। ব্যাসার্ধকে 2 দিয়ে 8কে 2 দিয়ে ভাগ করতে হবে ব্যাসকে, তো 4 সেন্টিমিটার আমরা পাবো। এবার এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে তোমরা একটা এরকম বৃত্ত অঙ্কন করবে, ঠিক আছে, বৃত্ত অঙ্কন করবে। দেখো এখানে আমরা ব্যাসার্ধ নিলাম, এটা হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নেওয়ার পরে এরকম বৃত্ত অঙ্কন করতে হবে। এবার এটা হচ্ছে আমাদের ব্যাস, এই এখান থেকে এই যে বৃত্তর এই যে কেন্দ্রগামী এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি আমরা টানি, এটা হচ্ছে আমাদের কী হবে, ব্যাস হবে। তো এটা হচ্ছে ব্যাস, এবং এই অংশটা এই যে এটা অর্ধেকটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, আর এই অংশটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে বৃত্তের পরিধি। এটা এখানে পরিধি লিখতে বলেনি, যদি তোমাদের পরিধি লিখতে বলতো তাহলে এটা তো আমরা দেখাতে এইভাবে তীর চিহ্ন দিয়ে, এটা হচ্ছে পরিধি, ঠিক আছে, এটা পরিধি হবে, এটা পরিধি হতো। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 5-এর 3rd ইউনিট টেস্ট 2025 গণিত বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, তবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে যে তোমরা পরীক্ষায় সব প্রশ্ন এর মধ্যে থেকে পাবে তা কিন্তু নয়। এরকম কয়েকটি সেট আমরা কিন্তু আপলোড করব। এটা হচ্ছে 1 নম্বর সেট আমরা দিলাম, এরপর আরও 4-5টি সেট তোমাদের দেওয়া হবে। এই প্রতিটা সেট তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাচ্ছ বা অঙ্ক কমন পাচ্ছ। তবে যে কোনো একটি সেট যদি তোমরা প্র্যাকটিস করো এবং ভাবো যদি সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে, সেরকম কিন্তু হবে না, ঠিক আছে। তো তাই তোমরা কিন্তু সমস্ত যে সেটগুলো আমরা দেবো প্রতিটা সেটে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি তোমরা এর পিডিএফগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে কিন্তু থাকবে, এবং সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস এগুলো দেওয়া থাকবে ভিডিও এবং পিডিএফ আকারে। পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে এবং ভিডিওগুলো তোমরা সেখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।